হ্যালো প্রিয় সবাই, আশা করি ভালো আছেন। আজকে আমরা 40তম দিনের আলোচনা শুরু করতে যাচ্ছি। দেখতে দেখতে 40টা দিন চলে যাচ্ছে, আমরা একসাথে কাজ করছি। এবং এর মধ্যে উল্লেখ করা দরকার যে আমাদের যে স্পেশাল যে প্র্যাকটিস ডেগুলো আমরা কাটিয়েছি সেগুলোকে আমাদের এই ডে কাউন্টের আন্ডারে আমরা রাখিনি। মাঝে আমরা 2-1 দিন ছুটি নিয়েছি বিভিন্ন কারণে। তো সব মিলিয়ে প্রায় আমরা অলমোস্ট 45 বা তারও বেশি দিন ধরে একসাথে আছি। এটা একটা কমিউনিটির মতো। আপনাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে বা গেছে আমার, ধরে নিতে পারেন রিলেশনশিপ ব্যাংক অ্যাকাউন্ট। অ্যান্ড আই হোপ আমরা একসাথে অনেক দূর যাব। আপনাদের অনেকের সাথে আমার মাঝে মাঝে কথা হয়, যারা আগ্রহ মনে করেন কোনো বিষয় ডিসকাস করার জন্য। অনেকের সাথে আলোচনা পেন্ডিং, সেটাও আমি জানি। সময় করতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। সাধারণত যেটা হয়, আমি সবাইকে সুযোগ দেওয়ার চেষ্টা করি। দিন শেষে আমি একলা মানুষ, আমি আরও কিছু কাজ করতে হয় আমাকে, প্লাস রোজার মাসের রুটিনটা একটু ডিফারেন্ট। তো নতুনদেরকে আমি বেশি সুযোগ দিই বা নতুনদের সঙ্গে বেশি কথা বলি। সবসময় একটা নিয়ম হচ্ছে, প্রথমবার যখন কারোর সাথে কথা বলি তখন অনেক বেশি সময় দিতে হয় স্বাভাবিকভাবে। এটা যে আমি দেই বা মানে এটা কোনো নতুন বিষয় নয়, কারণ একটা মানুষের সাথে পরিচিত হতে গেলে অনেক কথা বলতে হয়। বিশেষ করে আমাদের জীবনের যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনের সাথে অনেকটা কানেক্টেড। সো আপনি হয়তো একজন ডাক্তারের চেম্বারে গিয়ে আপনার বয়স কত, আপনার ওষুধটা কতদিন ধরে বললেই ডাক্তার সাহেব ওষুধ দিয়ে দিতে পারেন। কিন্তু আমরা যে এরিনাতে অপারেট করি বা আমাদের যে রিস্টার্ট ইয়োরসেলফের যে বিষয়গুলো, সেখানে অনেক ক্ষেত্রে হয়তো আমরা একা চাইলেও অনেক কিছু বদলাতে পারি না, কিংবা আমাদের সমস্যাগুলো বুঝতে হলে আমাদের হয়তো পারিবারিক সামাজিক অনেক কিছু বোঝার দরকার থাকে, এবং অবশ্যই খুব স্পর্শকাতর থাকে বিষয়গুলো। হুট করে জাম্প করে একটা জায়গায় যাওয়া যায় না। সো আমাদেরকে অনেক কথা বলতে হয়। এই কারণেই যারা একটু পুরনো থাকেন তাদেরকে একটু কম সময় দেওয়া হয়, তাদেরকে হয়তো একটু দেরিতে সময় দেওয়া হয়। এটা নিয়ে আপনারা মন খারাপ করবেন না। আমি বাই রোটেশন অবশ্যই আপনাদের সবার সাথে, অন্তত আমি যতজনের সাথে কথা বলতে পারবো আমার সামর্থ্য কুলাবে, আমি সেটা করার জন্য চেষ্টা করব। সাথে আমাকেও নিজের কিছু ডেভেলপমেন্টের কাজ তো করতে হয়। সো আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পুরো বিষয়টা এবং একটু সহযোগিতা করবেন। সো অলমোস্ট 40 দিন, আশা করি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। সো 40 দিনের একটা সেলিব্রেশন হতেই পারে আমাদের। আমরা সবাই খুশি মনে একটা সেলিব্রেট করতে পারি। এবং এখন যেভাবে আমরা এগুচ্ছি তাতে মনে হচ্ছে ঈদের দিনও আমাদেরকে সেশন করতে হবে, এবং খুব সম্ভবত সেটা হয়তো 50তম দিনের আশপাশেই হবে, যদি সব কিছু ঠিকঠাক থাকে। সো করোনার পর পরিস্থিতিও বেড়ে যাচ্ছে। যাই হোক, সব কিছুই বাড়ছে, আমাদের ডে কাউন্টও বাড়ছে, খারাপ না কিছু। অ্যান্ড ফাইনালি যে জিনিসটা আপনাদেরকে বলা দরকার বলে আমার মনে হলো, আমি তো যেহেতু একটু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, তো মাঝে মধ্যে নাম্বার নিয়ে কাজ করি। আজকে আমি এক সময় সুযোগ পেলাম, 1-1.5 মিনিট সময় ছিল আমার হাতে, আর একটু বেশি। তো আমি ভাবলাম যে বসে থেকে আপনারা যে বিভিন্ন সময় আমাদের এই ভিডিওগুলো শেয়ার করেন, সেটার একটা গ্রাফ বানাই। তো আমি ডেটাটা প্লট করেছি, এবং ডেটা প্লট করার পর আমি গ্রাফটা যেরকম পেলাম, সেটা অফকোর্স আপনাদেরকে আমি শো করবো কোনো এক সময়। আমি ঠিক করে নিই কবে শো করবো, কিন্তু দেখাবো আপনাদেরকে। তো এই গ্রাফটাকে আসলে বলতে হবে, নাম যদি দিতে হয় তাহলে এটাকে বলতে হবে অসহযোগিতার গ্রাফ। অর্থাৎ শেয়ার না করে আপনারা যে অসহযোগিতাটা করেছেন এই পুরো প্রোগ্রামটার সম্পর্কে, এটা তারই গ্রাফ। এটা আমি আপনাদেরকে কোনো একদিন দেখাবো। আশা করি আপনাদেরকে আমি যথেষ্ট পরিমাণ হতাশ করতে পারবো গ্রাফটা দেখিয়ে। কারণ হচ্ছে, আমি আসলে কারণটা কোনোভাবে খুঁজে পাই নাই। বাই দ্য ওয়ে, কারণটা খোঁজার মানে এটা না যে বাবু ইয়ে করতে হবে। সরি, আমাকে একটু সময় দিন। সরি, কাব্য ছিল যথারীতি। সো কারণটা খোঁজার উদ্দেশ্য এটা না যে আমি আপনাদের উপর আনডিউ প্রেশার ক্রিয়েট করতে চাই যে আপনারা শেয়ার করেন। আপনারা জানেন আমি সেরকম মানুষ না, সেটা আমার উদ্দেশ্য না। কিন্তু আমি যে কোনো জিনিসই তো একটু রিসার্চ করতে ইচ্ছা করে যে আসলে কেন মানুষ শেয়ার করে না। হয়তো বা এটা আমার অপরাধ, সেটা হচ্ছে আমি হয়তো বারবার আপনাদেরকে বলি না, আপনাদের মনের মধ্যে এনাফ আন্দোলন তৈরি করা যায়, রেজোনেন্স তৈরি করা যায়, সেটা হয়তো আমি পারছি না। আরেকটা হতেই পারে যে জিনিসটা এত গুরুত্বপূর্ণ না, আমি ঠিক জানি না আসলে। কিন্তু আপনারা প্রতিদিন, যেমন এখন এই মুহূর্তে কিন্তু 41 জন আমার কথা শুনছেন, 44 হয়ে গেল সংখ্যাটা। তো মোটামুটি এরকম 40 থেকে 50 জনের মধ্যেই থাকেন। সেটা নিয়ে আমার মনে কোনো দুঃখ বা কোনো আনন্দ নেই। আমি অন্তত ওইগুলোর উঠতে পারছি, এবং আমি জানি এই জিনিসগুলো আপনাদের আজ বা কাল কাজে লাগবে। সবসময় কাজে আসে না, যখন আপনাদের, আমি চাই না আপনাদের জীবনের সমস্যাগুলো আসুক,
কিন্তু যখন আসবে তখন হয়তো বা আপনারা এইগুলো ভিডিওগুলো আরেকবার দেখবেন এবং তখন আপনাদের কাজে আসবে। সেটা অন্য প্রসঙ্গ, সেটাতে আমরা যাচ্ছি না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে 45 জন মানুষ আপনারা দেখছেন, সেই 45 জন মানুষ যদি একটা শেয়ার বাটন চাপ দেন তাহলে কিন্তু এটা শেয়ার হয়ে যায়, কিন্তু আপনারা এটা কেন যেন করেন না। এটার একটা কারণ হতে পারে যে আপনাদের কাছে হয়তো এটা দুর্মূল্য, এই লেকচারগুলো, এই ডিসকাশনগুলো হয়তো এত দামি আপনাদের কাছে যে এটা আপনাদের কাছে মনে হয় দূর একজনকে দিব, যেমন সোনার গহনা কিংবা অলংকার, এটা কিন্তু আমরা সহজে কাউকে দিই না, তাই না? এটা আমরা খুব সুন্দর করে গোপনে একটা বাক্সের মধ্যে 2-3টা তালা চাবি দিয়ে আমরা বন্ধ করে রাখি, হয়তো সেরকম হতে পারে, আই ডোন্ট নো। এনিওয়ে, আমাদের খুব মূল্যবান সময়, বিশেষ করে রোজার সময়ের যে সময়টা, সেই সময়টা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। এই মুহূর্তে আসলে হাবিজাবি কথা বলে সময় নষ্ট করাটা ঠিক না। জাস্ট আমি বললাম, আপনাদের মনে একটা নতুন চিন্তার খোরাক দিলাম, আর কিছু না। এবং আপনারা যারা শেয়ার করেন না, আপনারা যদি আমাকে 1-to-1 যদি মেসেঞ্জারে লিখেন যে আমি এই কারণে শেয়ার করি না, আমার খুব উপকার হবে, প্লিজ যদি এই কাজটা আপনারা করেন। আমি বাই দ্য ওয়ে এটা বলার মাধ্যমে আপনার উপর কিন্তু শেয়ার করার জন্য চাপ সৃষ্টি করছি না। আমি যেহেতু সাইকোলজি নিয়ে কাজ করছি, মনস্তত্ত্ব নিয়ে মানুষের কাজ করি, সেটা আমার জানা খুব দরকার। এবং আমি কয়েকদিন পর আপনাদেরকে আরও অনেক কিছু শেয়ার করবো। ওই ইয়েল ইউনিভার্সিটির কোর্সটা আমি শেষ করে ফেলেছি, যেটা হচ্ছে সায়েন্স অফ ওয়েলবিং। সেখান থেকে অনেক জিনিস আমি শিখলাম যে মানুষ আসলে কীরকম চিন্তা করে, কীরকম কাজ করে। বেশিরভাগ জিনিসই অনেক ক্ষেত্রেই আমাদের রেশনাল থাকি না আমাদের কাজগুলো। সো এনিওয়ে, সো এটাও হয়তো এরকম একটা ইরেশনাল কাজ হতে পারে হয়তো, যে আসলে করা উচিত কিন্তু করছি না। আমি আবার মনে করছি করা উচিত, কিন্তু সেটা না করার ব্যাপারে হয়তো এনাফ রিজন আছে। সো কাইন্ডলি যদি আপনারা লিখেন, আমি খুব খুশি হব, আমি একটু মন খারাপ করবো না, রাদার আমি খুশি হব এবং প্রবাবলি ওই কাজগুলো, ওই জিনিসগুলোকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করবো। এনিওয়ে, আর আজকে আমরা আমাদের নির্ধারিত আলোচনায় চলে আসি, 40তম দিনের আলোচনা। আমি আমার নিজের লেখা বইটা আমি হাতে নিয়েছি, আমি আমার নেতা। এটার একটা জায়গা থেকে আমি কয়েকটা লাইন আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি। বলতে পারবেন পৃথিবীর সবচেয়ে উঁচু গাছ কি? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, রেডউড ট্রি। আর সবচেয়ে উঁচু রেডউড ট্রির নাম হচ্ছে হাইপেরিয়াম। এর উচ্চতা 115.5 মিটার বা 379 ফুট, অর্থাৎ 38 তলা উঁচু দালানের সমান। গাছটির বয়স 700 থেকে 800 বছর। আপনারা হয়তো ভাবছেন, বাবা এত বড় গাছ, পৃথিবীতে এমন গাছ আছে কয়টা? উত্তর হচ্ছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এমন রেডউড গাছের জঙ্গল আছে, এদের গড় উচ্চতা 105 মিটার। গাছগুলোর বেধ এত বড় যে এর কাণ্ড কেটে ভেতর দিয়ে রাস্তা বানানো হয়েছে। তাহলে ভেবে দেখুন কত বড় গাছ এক একটা। সেই প্রাগৈতিহাসিক ডাইনোসরের সময়ও পৃথিবীতে রেডউড গাছ ছিল। আর বর্তমান সময়ে যেসব রেডউড গাছ পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়িয়ে আছে, তার মাঝে এমন কয়েকটা রয়েছে যার বয়স 2000 বছরের বেশি, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের সময় থেকে গাছগুলো টিকে আছে। সো আমরা যা পড়লাম তার সামারি হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে উঁচু গাছ, এই গাছের নাম হচ্ছে হাইপেরিয়ন। এবং এই গাছগুলোর মধ্যে কিছু গাছের নাম রেডউড, এটা একটা প্রজাতির মধ্যে নাম যেমন আলাদা থাকে। এবং সবচেয়ে উঁচু যে গাছটা, সেটার উচ্চতা হচ্ছে 115.5 মিটার বা 380 ফুট। এটা একটা 38 তলা উঁচু দালানের সমান। এবং এই গাছটা, যে পার্টিকুলার গাছের কথা আমরা বলছি, একটা বিশেষ গ্রুপের গাছের মধ্যে সে একটা অনেক বেশি উঁচু, সে তার বয়স হচ্ছে প্রায় 800 বছর, 700 থেকে 800 বছর। এবং অবাক করে দেওয়ার ব্যাপার আরও ইম্পর্টেন্ট ব্যাপার যে এই ধরনের গাছ একটা না, এই যে হাইপেরিয়ন বা রেডউড শ্রেণীর গাছ, যাদের মধ্যে একটা একটু বেশি উঁচু, কিন্তু অন্য গাছগুলো আসলে অসংখ্য গাছ আছে। কোথায়? ক্যালিফোর্নিয়ার রেডউড জঙ্গলে এই গাছগুলো, অর্থাৎ এত গাছ যে একটা জঙ্গল হয়ে গেছে বা একটা বন বলা যেতে পারে। এবং যে গাছগুলো, এই যে অনেক গাছ, তাদের গড় উচ্চতা, অর্থাৎ ছোট বড় মিলিয়ে তো একটা বন, সো গড় উচ্চতা এই গাছগুলো হচ্ছে 105 মিটার। তার মানে দাঁড়াচ্ছে, আমরা যদি সবচেয়ে উঁচুটা যদি 38 তলা বিল্ডিং হয়, তাহলে 105 মিটার মানে মোটামুটি 30 তলার উঁচু, 30 তলা থেকে কম হবে না। 30 তলা হলে 90 মিটার বা 32-33 তলা। এই গাছগুলো ডাইনোসরের আমলে ছিল, অর্থাৎ যখন প্রাগৈতিহাসিক কালে ডাইনোসর ছিল তখন এই ধরনের গাছ জন্মাতো, এই গ্রুপের গাছ। এবং এমন গাছ এখনো বেঁচে আছে, অর্থাৎ ওই বনে গেলে পাওয়া যাবে, যে গাছগুলোর বয়স 2000 বছরের বেশি, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের সময় গাছগুলো হয়তো জন্মাচ্ছে, বড় হচ্ছে, এবং সেই গাছগুলো এখন পর্যন্ত টিকে আছে। আপনারা অনেকে এটা বিষয়ে হয়তো জানেন, যারা হয়তো বায়োলজি বা এই ধরনের ইকোসিস্টেম বা উদ্ভিদ বিজ্ঞান নিয়ে কাজ করেন, আপনারা জানেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই গাছগুলো ঝড় মোকাবেলা করে কিভাবে?
আমরা আমাদের গ্রামে, আমাদের পাড়ায়, আমাদের স্কুলের মাঠে ছোটবেলায় দেখেছি রাতে যখন খুব ঝড় হয়ে যেত, পরের দিন সকালে জানা যেত যে অমুক জায়গায় একটা গাছ উপড়ে গেছে, কিংবা স্কুলের মাঠের ওই গাছটা উপড়ে গেছে, কিংবা বাসার পাশে ওই গাছটা উল্টে পড়ে গেছে। তখন আমরা দেখতাম যে ওই গাছের মধ্যে আমরা খেলতাম, ডালের মধ্যে। নর্মাল অবস্থাটা এত উঁচু গাছে ওঠা হয় না সবার, তখন আমরা ওই গাছের মধ্যে খেলতাম টেলতাম। একসময় কাঠুরিয়ে আসতেন, তারপর উনি আস্তে 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 গাছগুলোকে কেটে 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 সাইজ করে ফেলতেন। আমার মনে হলো আপনাদেরকে বলতে বলতে ছোটবেলার কথা, আমরা ওটার মধ্যে লুকোচুরি টাইপ খেলাও খেলেছি বাসার পাশে যে গাছগুলো পড়ে যায় সেগুলোতে। তাহলে ঝড়ঝঞ্ঝায় বাসার পাশের গাছগুলো পড়ে যায়, কিন্তু এই ধরনের হাইপেরিয়ান বা রেডউড ট্রি এই গাছগুলো ভেঙে পড়ে না কেন? এই গাছগুলোর উপর কি ঝড়ঝঞ্ঝা যায় না? অবশ্যই ঝড়ঝঞ্ঝা যায়, কিন্তু এরা ভেঙে পড়ে না। কারণ হচ্ছে এদের শেকড় মাটির অনেক গভীরে, অর্থাৎ এত গভীরে যে এরকম একটা 30 তলা উঁচু সমান গাছ, সেই গাছটাকে সে স্থিরভাবে ধরে থাকে যখন প্রচণ্ড বাতাস, ঝড়, সাইক্লোন তার উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং গাছটাকে ফেলার জন্য আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু তখন এই বিশাল বপু একটা গাছ সেই গাছটাকে তার শিকড় সোজা করে দাঁড়িয়ে রেখেছে। আরেকটা বড় বিষয় ভূমিকা রেখেছে সেখানে, যে এই ধরনের গাছ যেহেতু অনেক, যদি অনেক দূরে দূরে, কিন্তু অনেক অনেক দূরে বলতে এরকম একটা গাছের বেদ এত বড় যে তার মধ্য দিয়ে কেটে রাস্তা বানানো হয়েছে, অর্থাৎ ভিতর দিয়ে গাড়ি চলে যায়। গাছটাকে কেটে একটা রাস্তার মতো, টানেলের মতো তৈরি করা হয়েছে, যেটার মধ্যে দিয়ে গাড়ি চলে যেতে পারে। তাহলে এরকম গাছ একটা থেকে একটা কত দূরে হতে পারে? যত দূরেই হোক, ওই গাছগুলোর শেকড়গুলো যখন মাটির তলে চলে গেছে, তখন ওই শেকড়গুলো একটার সাথে একটা কানেক্টেড হয়েছে। এবং কানেক্টেড হওয়ার ফলে যখন একটা গাছ পড়ে যেতে চায়, তার পাশের যে গাছটা আছে সেই গাছের শেকড়টা নিচ থেকে এই গাছের শেকড়কে টেনে ধরে রাখে এবং এই গাছটাকে সে পড়তে যায় না। একইভাবে ওই গাছটা যখন পড়ার চেষ্টা করে, তখন এই গাছটা তার শেকড় ধরে টেনে ধরে থাকে এবং তাকে পড়তে দেয় না। তো এই ধরনের অনেকগুলো গাছের শেকড়, এটাকে আমরা সিনার্জি বলি। কোনো একদিন হয়তো আমরা এই বিষয়ে আরো ডিটেল কথা বলবো। এই শেকড়গুলো একে আটকে ধরে রাখে। এখন আমরা যদি একটা গাছের ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি, একটা গাছ বললে আমাদের মনের চোখে কি ভেসে ওঠে? একটা গাছ বললে, আমি যদি আম গাছ বলি, তাহলে আমাদের মনের চোখে কিন্তু আমের কথা মনে হয়, তাই না? কিংবা কাঁঠাল, কিংবা এই ধরনের কিছু। আমি যদি একটা ফুল গাছের কথা বলি, গোলাপ ফুল, তাহলে আপনার কিন্তু ফুলটার কথা মনে করবে। রজনীগন্ধা হলে ফুলটার কথা মনে করবে। খুব বেশি হলে আমরা একটা গাছ বলতে গাছের পাতাবাহার গাছ যদি হয়, কিংবা যদি এই ধরনের যে কোনো পাতাবাহার জাতীয়, তাহলে পাতাটার কথা আমাদের মনে হয়। অনেক সময় গাছ বলতে একটা কাণ্ডকে বুঝি আমরা, কাণ্ড, শাখা প্রশাখা, তার মধ্যে অনেক পাতা, এরকম কিছু একটা কিন্তু আমরা আঁকি। কিন্তু একটা গাছ বলতে কিন্তু আমাদের মাথায় প্রথমে শেকড়টা কিন্তু আসে না। কখনো শেকড়ের কথাটা আমাদের মনে হয় না। আপনারা গাছ সংক্রান্ত অনেক কিছু কিন্তু মানুষের বাড়িতে দেখবেন, হয়তো একটা ক্যালেন্ডারের মধ্যে একটা ফুলের ছবি, পাতার ছবি। আগেরকার দিনে ব্যাংকের, সরকারি ব্যাংকের ক্যালেন্ডারগুলো সেরকম ছিল। আমি জানি না এখনকার ক্যালেন্ডারগুলো কেমন, হয়তো সেরকমই হবে। প্রত্যেকটা পাতায় একটা করে গাছের ছবি থাকে, ফুলের ছবি থাকে, ছোটবেলার কথা বলছি। সো আপনি হয়তো অনেক জায়গায় ছবি দেখবেন, আঁকা ছবি। যেমন আপনাদেরকে একটা মজার জিনিস দেখে আজকে হুট করে মাথায় চলে গেল, এটা আমার স্কুলের ছবি। আমি যে রংপুর জেলা স্কুলে পড়েছি, দেখা যাচ্ছে আসলে রংপুর জেলা স্কুলের ছবি। এটা আমার একদম মনের ভিতরের একটা স্কুল, এবং মনের ভিতরে এটা জায়গা করে নিচ্ছে। স্কুলের একটা অনেক বড় বট গাছ, সেই বট গাছটার ছবি দিয়ে স্কুলের ছবিটা। পিছনের অনেক বিল্ডিংগুলো, এগুলো আমরা উঁচু ক্লাসে যখন উঠতাম, 8, 9, 10 আমরা তখন এই ক্লাসগুলো করতাম। আর পিছনের বিল্ডিংটাতে আমরা যখন ছোট ছিলাম তখন ক্লাস করতাম। আর বিশাল মাঠ, এই মাঠের কথাই আমি আপনাদেরকে বলি। তো যাই হোক, এখানেও কিন্তু আমরা একটা গাছের ছবি দেখতে পাচ্ছি, একটা বিশাল বড় বট গাছ। কিন্তু এই গাছের ছবির মধ্যে আসলে আমরা কি দেখছি? একটা কাণ্ড এবং শাখা প্রশাখা, অনেক পাতা। আপনাকে একটা গাছ আঁকতে দিলে আপনি তাই আঁকবেন। তো আমরা প্রায় দেখেন গাছের এই সব জিনিসকে আমরা ভ্যালু করি, ফুল, পাতা, এটা সেটা। কিন্তু গাছটা যখন আঁকতে বলা হয় বা গাছটা ভিজুয়ালাইজ করতে বলে, তখন আমাদের এই জিনিসগুলো আমাদের মাথায় আসে। কিন্তু গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ, যেটা হচ্ছে শেকড়, যেটা ছাড়া আসলে গাছটা দাঁড়িয়েই থাকতে পারবে না, সেই জিনিসটা কিন্তু আমাদের মাথায় আসে না। কারণ শেকড় মাটির তলে থেকে, আপনার আমার চোখের আড়ালে থেকে আসল কাজটা করে যায়। শেকড়ের কিন্তু মানুষকে দেখানোর, সুগন্ধ ছড়ানোর, একটু পাতাবাহারের মতো শেকড় হওয়ার, কিংবা মাঝে মাঝে উপরে উঠে নিজের কর্তৃত্ব, নিজের সামর্থ্যকে জাহির করার সেই প্রয়োজনটা শেকড়ের আসলে নাই। এবং এই জন্যই সে মাটির তলায় থেকে যায়। এবং সম্ভবত এই গাছটারও যত বড় একটা আপনি উপরের অংশ দেখলেন, এতদিনেতে মাটির তলায় হয়তো সেরকম বা তার থেকে দ্বিগুণ পরিমাণ শেকড় সে ছড়িয়ে দিয়েছে। তাহলে
একটা গাছ স্থায়ী হবে কি হবে না আমরা হাইপেরিয়ন দিয়ে শুরু করেছিলাম, আর এরকম বট গাছ আমরা পড়ে যেতে দেখেছি। হাইপেরিয়নের শেকড়টা মাটির অনেক তলায়, আর এই ধরনের একটা বট গাছ কিন্তু আমাদের বাসার পাশের আম গাছ, জাম গাছের শেকড়টা অনেক বেশি শক্ত না হওয়ার কারণে গাছটা কিন্তু উপরে পড়ে যাচ্ছে। কাজেই আপাত দৃষ্টিতে একটা গাছ কত সুন্দর ফুল দেয়, কত সুগন্ধি ফুল দেয়, কত মিষ্টি ফল দেয়, সেইটা বেশি ইম্পর্টেন্ট নাকি সেই গাছের শেকড় কত দৃঢ় এবং মজবুত সেটা বেশি ইম্পর্টেন্ট? আমরা সাধারণত যেহেতু আমরা রেজাল্টে বিশ্বাসী, আমরা বেশিরভাগ সময় বলি ফলটাই একটু ইম্পর্টেন্ট। কিন্তু একটু ভেবে দেখেন, শেকড় যদি শক্ত না হয় তাহলে এই গাছটা কিন্তু দীর্ঘস্থায়িত্ব পাবে না। আপনি নিশ্চয়ই চান না যে একটা গাছ আপনাকে এক মৌসুমের ফল দিবে তারপর আর ফল দিবে না, কারণ গাছটা নাই পড়ে গেছে। আপনি চান গাছটা ফলও দিবে, আবার গাছটা দীর্ঘদিন থাকবে, যাতে আপনি বছরের পর বছর সুমিষ্ট ফুল বা সুমিষ্ট ফল বা সুগন্ধি ফুলটা আপনি পেতে পারেন। এখন এই যে গাছের শেকড়ের ব্যাপারটা, এটা আমরা ওভারলুক করে গেলাম, কারণ হচ্ছে আমরা প্রায় বুঝতে পারলাম না এই যে শেকড়টার গুরুত্বটা কত বেশি, বা শেকড়টা আসলে গাছটার জন্য কত ইম্পর্টেন্ট। আমরা যদি একটা মানুষের সাথে এই গাছের অ্যানালজিটা একটু মেলানোর চেষ্টা করি, তাহলে মানুষের উপর দিয়ে কি ঝড়ঝঞ্ঝা বয়ে যায়, নাকি একটা গাছের জন্য তার চারপাশের পরিবেশ পরিস্থিতি যেরকম বেশিরভাগ সময় স্বাভাবিক, সুন্দর হালকা বাতাস বয়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন ইত্যাদি মিলিয়ে একটা সুন্দর বাতাস, হালকা গরম হালকা ঠান্ডা, এরকমই থাকে কি মানুষের চারপাশটা? নাকি গাছের যেমন চারপাশটা মাঝে মাঝে গুমট হয়ে যায়, তারপর ভয়ঙ্কর রকম একটা ঘূর্ণিঝড় তার উপর বয়ে যায়? মানুষেরও কি সেরকম বয়ে যায়? হ্যাঁ, মানুষের সেরকম বয়ে যায়। এবং মানুষের ক্ষেত্রে এরকম ঘূর্ণিঝড় দুই রকম। একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ঘূর্ণিঝড়, যেটা সিডর, আইলা, এই ধরনের ঘূর্ণিঝড়, এটাও মানুষের উপর দিয়ে বয়ে যায় ফিজিক্যালি, এবং মানুষ ক্ষতিগ্রস্ত হয়, অনেক সময় মানুষ মারা যায়, মানুষ অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আমরা বলেছি আমাদের মাথার ভিতরে যে ঝড়গুলো বয়ে যায়, আমাদের ভিতরের যে ঝড়গুলো, সেই ঝড়গুলো কিন্তু আরও কঠিন, আরও ভয়াবহ। সেগুলো হয়তো সিডরের থেকেও বেশি শক্তিশালী। এবং ওই ঝড়গুলো যখন আমাদের উপর দিয়ে বয়ে যায়, কিরকম ঝড়? আমাদের নিকট আত্মীয় স্বজন মারা যান, আমাদের সবারই কিন্তু এই অভিজ্ঞতা আছে। এটা একটা বড় ঝড়। আমাদের পরীক্ষা এবং বিভিন্ন ধরনের জীবনের যে পরীক্ষাগুলো, সেগুলোতে আমাদের আশাব্যঞ্জক মার্কস আমরা পাই না, সেটা কিন্তু একটা বড় পরীক্ষা। আমরা হয়তো যে ধরনের উপার্জন করতে চাই জীবনে, বা যে জিনিসগুলো চাই, সেই জিনিসগুলো আমাদের থাকে না, এগুলো কিন্তু একটা বড় ঝড়। আমরা আমাদের প্রিয় মানুষগুলোর কাছ থেকে যে ধরনের আচরণ প্রত্যাশা করি, তারা আমাদের সুখে দুঃখে আমাদের পাশে যেভাবে দাঁড়ানোর কথা, সেটা যখন তারা করেন না, সেটাও কিন্তু এক ধরনের ঝড়। তাহলে এটা এক ধরনের ঝড় যেটা আমাদের প্রত্যাশা, কিন্তু সেই প্রত্যাশা অনুসারে সেই জিনিসগুলো আসছে না বাইরে থেকে। আবার আরেক ধরনের ঝড় আছে আমাদের লোভ, আমাদের কোনো কিছু শর্টকাটে পাবার বাসনা, অন্যের প্রতি আমাদের ঈর্ষা, হিংসা, রাগ, আমাদের অভিমান ইত্যাদি ইত্যাদি। সো নেগেটিভস, ওইগুলো কিন্তু পজিটিভ অর্থে বলেছি, এগুলোকে নেগেটিভ অর্থে বললাম। তো এই ধরনের অনেক কিছু কিন্তু আমাদের উপর দিয়ে ঝড় বয়ে যায়। ধরেন একজন সরকারি কর্মকর্তা, আপনি একজন সৎ মানুষ, আপনার কাছে একদিন একটা অফার চলে আসলো যে 1 বস্তা টাকা পাবেন যদি একটা কাগজে সাইন করেন। এটা কিন্তু একটা বড় ঝড়, যে একটা সাইন দিয়ে যদি আমি সারা জীবনের টাকা উপার্জন করে ফেলতে পারি, এবং যেখানে আপনার আশপাশের অনেকগুলো টেবিলে এরকম কাজ হচ্ছে, আপনি কি করবেন? আপনি কি সাইনটা করে ফেলবেন, নাকি আপনি দৃঢ়ভাবে বলবেন যে আমি এটা করছি না, আমি এটা করবো না, যত টাকাই আপনি আমাকে দেন না কেন, এটা অনৈতিক, অবৈধ, এটা আমাকে দিয়ে হবে না? এই যে মাথার উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে, তাহলে অনেক রকম ঝড়, আমি অনেকগুলো বলেছি, এই সবগুলো ঝড়, এই ঝড়ের মধ্যে মানুষ দুই রকম আচরণ করতে পারে। গাছ যেমন ঝড়ের মধ্যে দুটি আচরণ করে, একটা হচ্ছে সবচেয়ে সহজ, নিজেকে সঁপে দেওয়া। ঝড় এলো, আপনি গাছের কথা বলছি, আপনি শেকড়ের সাথে সলা পরামর্শ করলেন, শেকড়কে বললেন তুই কি আমাকে ধরে রাখতে পারবি রে? শেকড় বললো বাবা এত শক্তি আমার নাই, তুমি সঁপে দাও নিজেকে। গাছ পড়ে গেল। পরের দিন সকালে উঠে আমরা জানলাম যে গাছটা উপরে পড়ে গেছে। কারো এত খেয়াল নাই, আমরা খেললাম ধরলাম, তারপর কাঠুরিয়ে গাছ কেটে নিয়ে চলে গেল। আরেকটা হতে পারে হাইপেরিয়নের ক্ষেত্রে, ঝড় বয়ে যাচ্ছে, ঝড় বারবার বলছে তোকে আমি ফেলে দেবো, সে তার শেকড়ের সাথে পরামর্শ করছে যে কি ব্যাপার, শেকড় কি বলবো? শেকড় বলছে বস এত সহজে হবে না বস, লেগে থাকে, আমি আসি, হয়ে যাক। এরকম ঝড় 2000 বছর ধরে দেখতেছি,
যীশু খ্রিস্টের সময় জন্ম দিয়েছি তোমার, তখন থেকে তোমার সাথে আছি, মাটির ভিতর আরো গভীরভাবে চলে গেছি, আর আমাদের পাশের ভাইরাও কিন্তু আমাদেরকে হেল্প করছে। তো বস আপনি লেগে থাকেন, পাতা ডাল কিছু ভেঙে টেকে যাবে, যাক আমি আছি আপনার সাথে, ধরে রাখবেন। তো এই গাছগুলো কিন্তু একসময় ঝড় ফেলে যায়, কিন্তু গাছ কিন্তু ঠিকই দাঁড়িয়ে থাকে। তো আমাদের মানুষ হিসেবে আমাদের মনের ভিতর যে ঝড়গুলো বয়ে যায়, সেটা আশা ভঙ্গের ঝড় কিংবা লোভ জাতীয় কোনো কিছু, অতিরিক্ত আশার ঝড়, এই ঝড়গুলো যখন আমাদের উপর দিয়ে বয়ে যায়, তখনই কিন্তু আমাদের শেকড়টাকে আমরা খুঁজি। এবং বেশিরভাগ মানুষের, আমাদের মতো বেশিরভাগ মানুষের শেকড় দুর্বল হওয়ার জন্য আমরা কিন্তু এই ঝড়ের কাছে নিজেকে সঁপে দিই, অর্থাৎ কাগজটা সাইন করে বাসায় টাকার বস্তাটা নিয়ে যাই, কিংবা আত্মীয় স্বজন সঠিক আচরণ করলো না বললে আমরা মন খারাপ করে বসে থাকি, আমরা জীবন যুদ্ধে পরাজিত হয়ে যাবো, ঠিক আছে কেউ যেহেতু সাহায্য করলো না, করবো না আমিও, তাহলে বাদ। কিংবা পরীক্ষার একবার রেজাল্ট খারাপ হলো জন্য ঠিক করে ফেললাম পড়ালেখা করবো না। কিংবা প্রিয় কোনো মানুষ কথা দিয়েছিল, কথা রাখলো না বলে ফ্যানের সঙ্গে ঝুলে পড়লাম। এই সব ক্ষেত্রে আপনি জীবনের কাছে পরাজিত হলেন এবং ঝড়ের কাছে নিজেকে সমর্পণ করলেন। তাহলে আমি যদি ঝড়ের কাছে বা ঝড়ের মধ্যে, এবং ভয়ঙ্কর ঝড়, আমি নিজেকে যদি সমর্পণ করতে না চাই, অবশ্যই আমরা কেউ চাই না নিজেকে সমর্পণ করতে। আমরা তো রেডউডের মতো হতে চাই না, হাইপেরিয়নের মতো হতে চাই, এরকম উঁচু মানুষ এক একটা 38 তলা উঁচু, সমান উঁচু, এরকম মানুষ হতে গেলে কিন্তু আমাদের যেমন ফুল ফল কাণ্ড পাতা ঠিক করতে হবে, আমাদের শেকড়টাও শক্ত করতে হবে। আনফর্চুনেটলি রিস্টার্ট ইয়োরসেলফের বাইরে আমরা যখন ছিলাম, আমরা ফুল ফল পাতার দিকে বেশি নজর দিয়েছি, আমরা কিন্তু শেকড়ের দিকে নজর দিইনি। একটা বাড়ি করব, যদি 2 লক্ষ টাকা জমিয়েছি, তাহলে প্রবাবলি 20,000 টাকা দিয়ে ভিত্তি দিয়েছি, বাকি সব টাকা দিয়ে কিভাবে সুন্দর গেট হবে, কিভাবে বাইরের দিকে সিরামিক ইট হবে, কিভাবে ঘরের মধ্যে ভালো ডিস্টেম্পার হবে, কিভাবে সোফা, কিভাবে চেয়ার টেবিল, সোফা সেট বসবে, যেন বাইরের লোক এসে বলে ওয়াও কিরকম বাড়ি বানিয়েছে, এরকম হয়। কিন্তু ঝড় এলো, ছোট্ট একটা ভূমিকম্প এলো, ওই বাড়িটাই ভেঙে আমাদের উপর পড়ে গেল, আত্মীয় স্বজন সহ সবাই আমি আমার কেনা ইটের চাপে পড়ে মারা গেলাম। অন্যভাবে করা যেত, 2 লক্ষ টাকার মধ্যে ভালো ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে 1.5 লক্ষ টাকা দিয়ে ভিত্তি করা যেত, বাকি 50,000 টাকা দিয়ে উপরে যতটুকু করা যায় 3 ইঞ্চির গাঁথনি করে ছোটখাটো একটা ছিমছাম ঘর করে কিন্তু থাকা যেত। তাতে হয়তো মানুষ এসে থেকে ওয়াও বলতো না, মানুষ হয়তো বাইরের কাঠামোটা থেকে বলতো আসলে একটা গরিব। কিন্তু ভূমিকম্প এসে গেলে আমার পাশের বিল্ডিংগুলো যখন পড়ে যেত, তখন আমার বিল্ডিংটা কিন্তু আমি আমার আত্মীয় স্বজনকে নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকতে পারতাম। এবং যদি বেঁচে থাকতাম, তাহলে কিন্তু আমি আরও উপার্জন করে, আরও কষ্ট করে, আরও কিছু কিছু টাকা জমিয়ে একদিন হয়তো 3 ইঞ্চিকে 5 ইঞ্চি, 5 ইঞ্চিকে 10 ইঞ্চি করে, খুব সুন্দর ডিস্টেম্পার না হলেও হোয়াইট ওয়াশ করে, খুব দামি আসবাবপত্র না হলেও একদম ছিমছাম আসবাবপত্র করে জীবনটা নিরাপদে সুন্দরভাবে কাটিয়ে দিতে পারতাম। কিন্তু আনফর্চুনেটলি আমরা করি না। আমরা বেশিরভাগ সময় আমাদের কাণ্ড, ফুল, ফল, পাতা সেগুলোর দিকে নজর দিই। সেই সমস্ত ভিডিও বেশি শেয়ার হয় যেখানে বলা হয় 3টা কাজ করলে বস জীবন চেঞ্জ হয়ে যাবে। সেই যে হ্যাক এবং কাজগুলা, টিপস, এগুলাকে আমি বলি যে ফুল ফল কাণ্ড পাতা। বেশিরভাগ মানুষ আমাদের মতো রুট তৈরি করতে চায় না, এবং আমরা রুট তৈরি করতে চাই না জন্যই জাস্ট জানলা দিয়ে তাকিয়ে দেখেন আমাদের সমাজের সমস্যাগুলো কি, একটা পেপার খুঁজে দেখেন আমাদের জাতীয়ভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে আমাদের সমস্যা। আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং কারেন্ট চলে আসবে। এটা একটা অন্ধকারের মধ্যে কথা বলে যাচ্ছি, এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা। কিছুক্ষণের মধ্যে কারেন্ট চলে আসবে, হ্যাঁ চলে আসছে। আই হোপ আপনারা আমার সাথে আছেন। সো এই পাতা ঝরে যাবে আর গাছ পড়ে যাবে, এটা শোনার সাথে সাথেই কেমন যেন কারেন্ট চলে গেল, একটা ভয়ের পরিস্থিতি তৈরি হলো মনে হয়। তো যাই হোক, আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। আজকে প্রচুর ইন্টারাকশন হচ্ছে, তার মধ্যেও আমাদেরকে আগাতে হবে, কারণ আমাদের শেকড় শক্ত করতে হবে। তো আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে আসলে তাহলে তো জাভেদের কথা শুনে মনে হচ্ছে যে না না না, শেকড় শক্ত করতে হবে। মানুষের শেকড় তাহলে কি? $1,000,000 কোয়েশ্চেন। মানুষের শেকড় কি? মানুষের শেকড় হচ্ছে, আমরা বলি মানুষের চরিত্র। অন্য আর 5 দিনের মতো আমি আবারও বলি, যখন আমরা কতগুলো বাংলা শব্দ বলি তখন আমরা একটা জায়গায় আটকা পড়ে যাই। যেমন বলেছিলাম না, সেবা মানে সার্ভিস। সেরকম চরিত্র বললেই আমাদের মনে হয় শরৎচন্দ্রের উপন্যাস পড়েছি চরিত্রহীন, কিংবা ছোটবেলায় কেউ বলেছিল যে এই অমুকের সাথে মিশিস না, ছেলেটা কিন্তু
চরিত্রহীন। হ্যাঁ, সেটাও চরিত্রের একটা অংশ। আমরা যে চরিত্রের কথা বলছি, আমরা যে ক্যারেক্টারের কথা বলছি, যেটা ইকুইভ্যালেন্ট টু রুট, একটা গাছের রুট, সেটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে অবশ্যই সেটা একটা চরিত্রের অংশ। বাট আমরা চরিত্রের ডেফিনেশন বলতে আমরা শুধু চরিত্র ভালো বা মন্দের মধ্যে আমরা চরিত্রকে ডিফাইন করি না। তাহলে চরিত্র কি? রিস্টার্ট ইয়োর সেলফের বা 7 হ্যাবিটস থেকেও আমি এই কনসেপ্টের কিছু অংশ ধার নিয়েছি। এটা আমি ভিজুয়ালাইজ করতে গেলে আপনাকে কল্পনা করতে হবে, ধরেন আপনার বাসায় একটা দেয়াল আছে, সাদা একটা দেয়াল, সাদা রং করা একটা দেয়াল। এখন এই দেয়ালটায় আপনি ঠিক করলেন দেয়ালটায় আপনি কিছু ছবি দিয়ে সাজাবেন, যেরকম ছবি খুশি। আমাকে বললে হয়তো আমি এক ধরনের ছবি এনে দেয়ালটা সাজাবো, আপনি হয়তো আপনার ইচ্ছা মতো আরেক ধরনের ছবি দিয়ে দেয়ালটাকে সাজাবেন। যার যে চয়েস, সেই হিসেবে যখন দেয়ালে দিনের পর দিন অনেকগুলো ছবি আসতে শুরু করবে, তখন পুরো দেয়ালটা একটা সৌন্দর্য পাবে। এই যে পুরো দেয়ালটা অনেকগুলো ছবি মিলে একটা সুন্দর দেয়াল তৈরি করলো, এটাকে বলি আমি একটা মানুষের চরিত্র। অর্থাৎ মানুষটা যখন জন্মগ্রহণ করে তখন সে ভিতরটা একটা আনকোরা দেয়াল নিয়ে তৈরি করে তার ভিতরটাকে, এবং সেটাকে সে সাজায় কতগুলো ভালো ভালো বৈশিষ্ট্যওয়ালা জিনিস দিয়ে। সে তার জীবনটাকে গড়ে তোলে ওভার দ্য টাইম। যেমন একটা সাদা দেয়ালের মধ্যে আমি এক একদিন এক রকম ছবি টাঙাচ্ছি। আমি যদি একটা দেয়ালে সব খেলোয়াড়দের ছবি টাঙাই, ক্রিকেট, ফুটবল, টেনিস, তাহলে সেই দেয়ালটা যেরকম হবে, আরেকটা দেয়ালে যদি আমি রাজনীতিবিদদের ছবি দিয়ে টাঙাই, তাহলে কিন্তু সেই দুটো দেয়াল কিন্তু একরকম হলো না। কিন্তু দুটো দেয়ালের মধ্যে কোনোটা ভালো এবং মন্দ কিন্তু বলা যাচ্ছে না, শুধু বলতে হবে একটা খেলোয়াড়ের দেয়াল, একটা রাজনীতিবিদের দেয়াল। সো বাইরে থেকে এসে আপনার বাসার ওই দেয়ালটা দেখলেই বোঝা সম্ভব যে আপনি আসলে কি পছন্দ করেন, কোন লোকগুলোর কথা আপনার মনের মধ্যে সবসময় ভেসে আসে। তাহলে আমি যদি দেখি খেলোয়াড়ের, তাহলে আমি বুঝবো আপনি খেলা পছন্দ করেন। রাজনীতিবিদের হলে আমি বুঝবো আপনি রাজনীতি বা রাজনৈতিক বিষয়গুলো হয়তো আপনি পছন্দ করেন। এভাবে ক্যারেক্টার হচ্ছে একটা মানুষের ভিতরে তৈরি হওয়া অ্যাট্রিবিউট। এটা একদিন হঠাৎ করে একবার কাজ করে না, এটা ওভার দ্য টাইম আস্তে 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 করে ফর্ম করে, এবং ওই পুরো যে অ্যাট্রিবিউটটা একটা কম্বাইন্ড একটা পিকচার ক্রিয়েট করে একটা মানুষের, সেটাকেই বলি আমরা মানুষটার চরিত্র। মজার ব্যাপার, গাছের যেমন শিকড় দেখা যায় না, মানুষেরও চরিত্র কিন্তু দেখা যায় না। তাহলে কিভাবে বোঝা যায় মানুষের চরিত্রটা কেমন? স্ট্রং নাকি স্ট্রং না? ঝড়ের পরে বোঝা যায় কোন গাছগুলো পড়ে গেছে আর কোন গাছগুলো পড়েনি। সেরকম কোন মানুষটা কতটুকু ঝড়ের মধ্যে টিকে আছে, তারপরে বোঝা যাবে ওই মানুষটার ক্যারেক্টার কতটুকু স্ট্রং বা কতটুকু স্ট্রং না। কিংবা ঝড়ের মতো পরিস্থিতির মধ্যে সেই মানুষটা কিভাবে নিজেকে শক্ত করে প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, অর্থাৎ তার যে সামাজিক পারিবারিক বাধাগুলো, সেটার সামনে একজন মানুষ হিসেবে দাঁড়িয়ে থেকে কিভাবে সে তার কর্তব্যগুলো পালন করছে। কিংবা লোভ, চাপ, নানান ধরনের অনৈতিকতার প্রতি যে আমাদের একটা বেসিক ইনস্টিংক্ট হিসেবে আমাদের আগ্রহ আছে, আমরা যেহেতু জন্তু ছিলাম এক সময়, সেগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে কিভাবে একটা মানুষ সঠিকের পথ অবলম্বন করে চলেছে, সেটার ভিতর দিয়ে কিন্তু একটা মানুষের চরিত্রকে আবিষ্কার করা যায়। টাইটানিক সিনেমার মধ্যে দেখি যে জাহাজটা গিয়ে আইসবার্গের মধ্যে ধাক্কা খেয়ে গেল। আইসবার্গের টিপসটা তো ছোট্ট, আমরা বলি মাত্র 10%, অর্থাৎ বরফের 10% পানির উপরে থাকে, 90% পানির নিচে থাকে। এবং আইসবার্গটা আসলে এভাবে তৈরি হয়, তো সো তার টোটাল ওজনের একটা বড় অংশ, বিশাল অংশ আসলে পানির তলেই থেকে যায়। ওটা দেখা যায় না শেকড়ের মতো, কিন্তু ওই পুরো আইসবার্গটা কেমন আচরণ করবে, সেটা কি একটা দুর্বল আইসবার্গ হবে আপনি তুলে নিয়ে যে আপনার খাবার টেবিলের পানির মেবি জাগের মধ্যে দিয়ে পানিটা ঠান্ডা করবেন, নাকি সেই আইসবার্গ পুরো টাইটানিককে ডুবাই দিবে? এটা পুরোপুরি নির্ভর করে কিন্তু আইসবার্গের ওই নিচের অংশটা কত বড়। ঠিক একইভাবে মানুষের ক্যারেক্টার যখন স্ট্রং হয়, তখন সেই মানুষটা কিন্তু উপর থেকে দেখতে ছোট বা মাঝারি বা বড় যাই হোক না কেন, সেই মানুষটা কিন্তু কখনোই ঝড় ঝঞ্ঝার মধ্যে নিজেকে কিন্তু সঁপে দেয় না। টাইটানিকের মতো বড় জাহাজ হিসেবে এসে যদি তাকে ধাক্কাও দেয়, হ্যাঁ কিছু বরফ ভেঙে যাবে আইসবার্গে, কিন্তু ওই জাহাজটাও ডুবে যেতে বাধ্য, জাহাজটা তার উপর দিয়ে চলে যেতে পারে না। সেই সুযোগ শক্ত শেকড়ওয়ালা মানুষ কখনো দেয় না। আজকে আমরা হয়তো এখানে শেষ করব। আপনাদের মনে প্রশ্ন তৈরি হচ্ছে যে তাহলে মানুষ তার ক্যারেক্টার কীভাবে বানাবে, ক্যারেক্টার, আমার ক্যারেক্টারের ছবিগুলো কি দিয়ে সাজাবো? উত্তর কিন্তু খুব সহজ, আজকে হিন্টস দিয়ে যাচ্ছি আপনাদেরকে। উত্তর হচ্ছে প্রিন্সিপাল। এক শব্দেই সব কিছু শেষ, যদিও প্রিন্সিপালের উপর আমাদের অনেক আলাপ করতে হবে। সো আজকে আমরা এখানেই শেষ করব।
আমাকে কেউ কোনো এক ভাই মেসেজ দিয়েছিলেন যে আমার ডেট টাইমটা একটু আগে শুরু করা যায় কিনা, কিনা আমি তাড়াহুড়ো করি। আজকে আমি ইচ্ছা করে তাড়াহুড়ো করিনি, যাতে আমরা যদি বুঝতে পারি। এবং যেহেতু আমরা একটা লম্বা স্কিমে কাজ করছি, আমার নিজেরও মনে হয়েছে তাড়াহুড়ো করবো কেন আমি তো বিশ্বাস করি কালকের দিন আমি ঘুম থেকে উঠবো এবং আপনারা উঠবেন এবং আমরা সবাই মিলে একটা জীবন তৈরি করব পৃথিবীতে, যেটা আমাদের সময়, সেই সময়টা কাজে লাগাবো। সেটা করতে গেলে তাড়াহুড়ার দরকার কি, আমরা তো ধীরে 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 এগোবো। একটা জিনিস শক্তপোক্ত করতে হলে তো একটু সময় নিয়ে এগোতে হবে। তো আজকে আমরা তাড়াহুড়া করছি না, আজকে আমরা নর্মালি শেষ করছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল যে আমরা যখন আমাদের জীবনটাকে রিস্টার্ট করছি, প্রথম দিকে যেমন আমাদের মৌলিক জিনিসগুলো বোঝার দরকার ছিল, সেই প্রথম আমি বলি 1 থেকে 15তম ক্লাস। তারপর আমরা অনেক কিছু বুঝে জেনে আস্তে আস্তে আত্মস্থ হয়ে গেছি এবং আস্তে আস্তে উইকলি প্ল্যান, মান্থলি প্ল্যান করার মধ্যে দিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি জীবনটাকে কীভাবে নতুন করে তৈরি করব। এখন আমাদের এই ইনগ্রেডিয়েন্টগুলো জানা দরকার যে আমি আমার জীবনটা যে তৈরি করব, আমি কি স্বল্পস্থায়ী মানুষ হব, সামান্য ঝড়ে পড়ে যাব, না আমি ভয়ঙ্কর ভয়ঙ্কর ঝড়ের সামনে দাঁড়াবো। বিশেষ করে আপনাদের যাদের সাথে আমার 1-to-1 কথা হয়, আমার খুব ইচ্ছা করে যে আপনাদের সবাইকে যদি আমি একসাথে একদিন দেখাতে পারতাম এবং আপনারা যদি নিজেদের মধ্যে একবার কথা বলতে পারতেন, তাহলে বুঝতে পারতেন প্রত্যেককে। আপনি হয়তো নিজে একটা সমস্যার ভিতর দিয়ে যাচ্ছেন, ভয়ঙ্কর সমস্যা, আমাকে ভুল বুঝবেন না, আপনার সমস্যাটা আমি কখনো আন্ডারমাইন করছি না, কিন্তু আরেকজন মানুষ সে আপনার থেকে বড় সমস্যা নিয়ে হাঁটার চেষ্টা করছে, আরেকজন মানুষ হাঁটার চেষ্টা করছে এবং সবাই আপনারা ভয়ে ভয়ে হাঁটছেন। কিন্তু আপনাদেরকে যদি একসাথে আনতে পারতাম, তাহলে আপনারা দেখতে পারতেন আমাদের কি ভয়, তো সবাই হাঁটছি এবং আমাদের সবার জীবনে ছোট বড় সমস্যা আছে। সো আজকে আমার মনে হলো যে আজকে আমরা এই রুট নিয়ে আলাপ করি এবং আমরা রুট শক্ত করি, আমাদের ক্যারেক্টারের জায়গায় আমরা কাজ করি, যাতে অন্যের দিকে না তাকিয়েও অন্যে আমার মতো ভয় কষ্ট নিয়ে এগোতে পারছে কিনা সেই চিন্তার বাইরে এসেও যাতে আমরা নিজের শিকড়ের দিকে তাকিয়ে যাতে শক্তভাবে হাঁটতে পারি। দিন শেষে আমাদের হাঁটার কোনো বিকল্প নাই এবং একটা গাছ যেমন উপরে যাওয়ার সাথে সাথে তার জীবদ্দশাটা শেষ হয়ে যায়, আমরাও যেদিন প্রথম কোনো ঝড়ের কাছে নিজেকে মাথা নত করে দেই, নিজেকে সঁপে দিই, তারপর হয়তো কোনো মানুষের পরিচয় নিয়ে বেঁচে থাকি, কিন্তু আমরা আর মানুষ হিসেবে বেঁচে থাকি না, আমাদের যে লাইফ এনার্জি সেটা নিয়ে আমরা বেঁচে থাকি না। আমরা নিশ্চয়ই মুসলমান হিসেবেও বলতে পারি, বঙ্গবন্ধু বলেছে যে আমরা মানুষ একবারই মরবো, আমরা বারবার নিশ্চয়ই মরতে চাই না। একবার লোভের কাছে, একবার আত্মীয়ের অপবাদের কাছে, একবার পরীক্ষার কাছে, একবার প্রত্যাশার কাছে, একবার ঈর্ষার কাছে, একবার চাপের কাছে, তাহলে আর বেঁচে থেকে মজা কি? আমরা আমাদের মতো শক্ত হয়ে বেঁচে থাকতে চাই এবং আমরা আমাদের শেকড়ের দিকে নজর দিতে চাই। মজার ব্যাপার, আপনি যেই দিন থেকে অ্যাওয়ারনেস বিল্ড করবেন, তারপর দিন থেকে বা সেই দিন থেকে চাইলে আপনি একটা শেকড় শক্ত করতে পারবেন। সেই হিসেবে আমরা যারা এতদিনের ঝড়গুলো সামলে মোটামুটি দাঁড়িয়ে আছি, আমাদের জন্য আরও ভালো ব্যাপার যে আমি না জেনেও শেকড় শক্ত করে ফেলেছি, এখন আমি জানলে আরও সুন্দরভাবে করব এবং ইনশাল্লাহ সেরকম একটা ভালো সময়, ভালো জীবন আমাদের সামনে অপেক্ষা করছে। আমরা সবাই মিলে সেটা তৈরি করব। আপনারা শেয়ার দেন কি না দেন। আমি আপনাদেরকে কালকে ক্যারেক্টার নিয়ে আজকে আমরা কথা বলেছি, কালকে আমি আপনাদেরকে প্রিন্সিপাল নিয়ে কথা বলবো এবং কি দিয়ে আসলে ক্যারেক্টার বিল্ড করতে হয়, এবং আমি সোশ্যাল ভ্যালু নিয়েও কথা বলবো, কেন আমরা প্রিন্সিপালগুলো জানা থাকা সত্ত্বেও আমরা প্রিন্সিপালগুলো ধরে রাখতে পারি না, কি আমাদের মধ্যে বাধা তৈরি করে, সেটাও আমরা কালকে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। লাফায় লাফায় করোনার নাম্বার বাড়ছে, সেই নাম্বারের একটা নাম্বার আমরা হতে চাই না। সো নিজের জায়গা থেকে সার্কেল অফ কন্ট্রোলের উপর কাজ করে যতটুকু নিজেকে নিরাপদ রাখা যায়, নিজের পরিবারকে নিরাপদ রাখা যায়, সেই চেষ্টাটা করবেন। আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্থানীয় মানুষ যারা আছেন গ্রামের, তাদের অর্থনৈতিক দিকটার ব্যাপারে যতটুকু সাহায্য সহযোগিতা করা যায় সেটা করবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন। কালকে ঠিক 7টা 20 মিনিটে প্রিন্সিপাল নিয়ে আমরা আবার কথা বলব।